এই বঞ্চিত মানুষগুলোকে আমাকে অ্যাড্রেস করতে হবে, তাদের পাওনা তাদের কাছে পৌঁছে দিতে হবে, তারপরে এটার উপর ভিত্তি করে বাজেট করতে হবে। ঋণ নির্ভর অর্থনীতির থেকে বিনিয়োগ নির্ভর অর্থনীতির কথা বলছি। আমরা টাকা ছাপাতে চাচ্ছি না। ইলেকশন ম্যানিফেস্টোতে যে কমিটমেন্টগুলো করেছি মানুষের জনগণের কাছে, আমাকে সেটাও মিট করতে হবে। তো সুতরাং এখানে রিসোর্স মোবিলাইজেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা যদি রিসোর্স মোবিলাইজেশন করতে না পারি তাহলে আমরা কিভাবে এগুলো করবো? একদিকে ইকোনমিকে সেলভেজ করতে হবে, আরেকদিকে আমাদের যে জনগণের কাছে দেওয়া আমাদের ম্যানিফেস্টো সেটা বাস্তবায়ন করতে হবে। তার উপর আবার আরও এখন বড় প্রবলেম হচ্ছে আমাদের যে মধ্যপ্রাচ্যে যে যুদ্ধ হচ্ছে, এটা হচ্ছে আরেকটা বড় সমস্যা। এখানে আমাদের বড় একটা অংশ এখানে আমাদেরকে খরচ করতে হচ্ছে, এক্সট্রা অতিরিক্ত দামে আমাদের জ্বালানি কিনতে হচ্ছে, এটা আবার তার উপরে। সুতরাং একটা 3-ওয়ে চ্যালেঞ্জ আর কি, অনেক বড় চ্যালেঞ্জ। তো আমরা এই বিষয়গুলো আলাপ করেছি এতক্ষণ ধরে, কিভাবে রিসোর্স মোবিলাইজেশনের মাধ্যমে এই চ্যালেঞ্জগুলো আমরা মোকাবেলা করতে পারি। তো বিস্তারিত আলোচনা হয়েছে, আমরা এটা তো রিভিউ করতে হবে কনস্ট্যান্টলি, এটা ফাইন টিউনিং করতে হবে। যখন সব কিছু সমাপ্ত হবে তখন আপনাদের জানাতে পারবো। এখন তো রিভিউ চলছে। এলডি সেক্রেটারি তো প্রক্রিয়া চলছে না, ওটা প্রক্রিয়া চলছে, ওটা ইকোসেকে যাবে, ওখান থেকে জেনারেল অ্যাসেম্বলিতে যাবে, দেখা যাক কি হয়। প্রধানমন্ত্রী ওটা আমরা প্রক্রিয়া চালাচ্ছি। প্রধানমন্ত্রী চিঠি পাঠাবেন 3 বছর পেছানোর জন্য, সেই ব্যাপারে কত দূর অগ্রগতি? না ওইটাই, ওই অগ্রগতিটা তো ওইটা তো এখন এটা ইকোসকে যাবে, ওখান থেকে পাশ হয়ে যাবে জেনারেল অ্যাসেম্বলিতে। তো আমরা দেখি কি হয়, ওই প্রক্রিয়া তো চলমান প্রক্রিয়া, যতক্ষণ কিছু না হয় ততক্ষণ একেবারে নিশ্চিতভাবে কিছু বলা যাবে না। এই যে এতক্ষণ ধরে কি করলাম, রাজস্ব আহরণের চিন্তা, এটার মধ্যে তো আমার একটা আমাদের ধরেন রাজস্ব আহরণ করতে গিয়ে যে বাংলাদেশের যারা এখানে মহিলাদের কিছু বিষয় আছে, এখানে ছোট ব্যবসায়ীদের বিষয় আছে, এখানে বিনিয়োগের বিষয় আছে, এগুলো আমাদের সবচেয়ে বড় হতে কর্মসংস্থানের বিষয় আছে। তো সব কিছু মিলিয়ে আমরা এমন একটা বাজেট করতে চাই যেখানে এই বিষয়গুলোকে আমরা অ্যাড্রেস করতে পারি। যে কথাগুলো আমরা বলে আসছি, এটা বাস্তবায়নের জন্য এই বাজেটটা আমরা কিভাবে করতে পারি সেই বিষয়গুলো আলোচনা হচ্ছে এখন। স্যার, কর জিডিপির অনুপাত নিয়ে একটা কথা হয় যে বাংলাদেশে কর জিডিপির অনুপাত অন্যতম কম, সেক্ষেত্রে জিডিপির আকার নিয়ে একটা প্রশ্ন রয়েছে। বিশেষ করে বিভিন্ন সময় বিশেষজ্ঞরা এবং ইন্ডিয়ার খোদ বলে থাকে যে আমাদের যে জিডিপির সাইজ, এটা নিয়ে একটা প্রশ্ন থেকে যায়। সেক্ষেত্রে কোনো ধরনের পর্যালোচনা করবেন কেন জিডিপির আকার অনুসন্ধান ক্ষেত্রে? না, জিডিপির আকারের সাথে কর জিডিপি রেশিও সবকিছু তো এটা তো সব রিলেটেড ব্যাপার, তাই না? তো সুতরাং অর্থনীতিটাকে যদি আমরা চাঙ্গা করতে না পারি, দিনের শেষে তো ট্যাক্স জিডিপি বাড়ানো তো খুব কঠিন এখানে। তো আমাদের মূল হচ্ছে আমরা ঋণ নির্ভর অর্থনীতির থেকে বিনিয়োগ নির্ভর অর্থনীতির কথা বলছি। আমরা টাকা ছাপাতে চাচ্ছি না। তো এটা করতে গেলে তো আমার বিনিয়োগ যাতে আকৃষ্ট হয় দেশি বিদেশি, এবং তার মাধ্যমে কর্মসংস্থান যাতে সৃষ্টি হয়। তো সেটা মাথায় রেখে বাজেটটা করতে হবে, যাতে বিনিয়োগকারীরা বাংলাদেশের উপর আস্থা রাখতে পারে। এবং এখানে বারবার হচ্ছে কি, আমাদের একটা বড় সমস্যা হয় কি, আমরা কোনো কিছু লং টার্মে আমরা রাখতে পারি না। এই একটা নীতি প্রণয়ন করার পরে বিনিয়োগকারীরা যখন আসে আবার সেটার পরিবর্তন হয়, এটাও তো আবার রং মেসেজ যায়। তো আমরা এইগুলো করতে চাচ্ছি না। আমরা চাচ্ছি যে পলিসিগুলো দেব, এটা একটা সময়সীমা বিনিয়োগকারীরা যাতে জানে, তারা যাতে তাদের হিসাবের মধ্যে এনে বিনিয়োগ করতে পারে। তো তাদের মধ্যে সেই স্বস্তিটা তো আনতে হবে। সেই কনফিডেন্স না থাকলে তো দেশেও কেউ বিনিয়োগ করবে না, বাইরেও কেউ করবে না। এই বিষয়গুলো আমরা সব আলোচনা করছি, পর্যালোচনা করছি। এগুলো এই পর্যায়ে তো আমি এর বেশি বলতে পারবো না, কারণ এটা ওয়ার্ক ইন প্রোগ্রেস, এটা কাজটা চলছে। একটা সময় আসলে আপনারা দেখতে পাবেন, আমরা আরো কিছু বলতে পারবো। বাংলাদেশের অর্থনীতিতে সব সময় যে লোকগুলো বঞ্চিত মানুষ, তাদেরকে কোনো সময় মাথায় রেখে আমরা সব সময় একটা এই ম্যানুফ্যাকচারিং ইত্যাদির মধ্যে যোগ দিতে থাকি। কিন্তু এর বাইরে যে লোকগুলো আছে, যে বঞ্চিত মানুষগুলো, তারা কিন্তু বাজেট সুবিধা থেকে বাদ যায় সাধারণত।
আমরা কিন্তু এবার শুরু করেছি যে বঞ্চিত মানুষগুলো, যে তাদেরকে দিয়ে শুরু করেছি, এবং আমাকে সেইটা হিসাবের মধ্যে আনতে হবে। তাদেরকে বাইরে রেখে আপনি বাজেটের কারণে আপনি সেটা কারণ দেখিয়ে এই মানুষগুলোকে সারা জীবন বাইরে রেখে দেবেন, এটা তো হতে পারে না। এই বঞ্চিত মানুষগুলোকে আমাকে অ্যাড্রেস করতে হবে, তাদের পাওনা তাদের কাছে পৌঁছে দিতে হবে, তারপরে এটার উপর ভিত্তি করে বাজেট করতে হবে। আপনি বাজেটের দোহাই দিয়ে এই মানুষগুলোকে সবসময় বাজেটের বাইরে বাংলাদেশের উন্নয়নের অর্থনৈতিক যে সুবিধার বাইরে রাখবেন, এটা তো হতে পারে না। কারণ আমরা মানুষকে এই কথাগুলো বলে আসছি, এই বঞ্চিত মানুষগুলোকে আমাকে অ্যাড্রেস করতে হবে প্রথমে, তারপর আমরা বাকি বিষয়গুলো ক্রমান্বয়ে আমরা কাজ চালিয়ে যাচ্ছি, যাতে সবাই যে বাকি যারা আছে এদের বাইরেও যারা আছে আমাদের তো বিনিয়োগ তো করতে হবে, তাহলে বিনিয়োগ না করলেও আমি কর্মসংস্থান করবো কোত্থেকে? সুতরাং এখানেও আমার কিভাবে বিনিয়োগ দেশের ভিতরে দেশের বাইরের থেকে বাড়াতে পারি, সেখানে আমাদের একটা বড় ধরনের চিন্তা আছে। এবং আমরা তো বলেছি আমরা ডিরেগুলেশন করব, সিরিয়াস ডিরেগুলেশন করব, সেগুলো আমরা খুব সহজে আপনারা দেখতে পাবেন। এবং এক্সপোর্ট সেক্টর আমার ডাইভার্সিফাই করতে হবে, খালি গার্মেন্টস দিয়ে তো চলবে না। আর যারা আছে এক্সপোর্ট সেক্টরে আসতে চায় তাদের জন্য আমরা ইনসেন্টিভ দেব, তাদেরকেও গার্মেন্টস দিয়ে সুবিধা পাচ্ছে, যে বন্ডেড ওয়্যার হাউস, ব্যাক টু ব্যাক এলসি সহ তাদেরকে সেই সুবিধা দিতে হবে। তা না হলে অন্য সেক্টর আসবে কি করে? আমরা তো একটা সেক্টরের উপর নির্ভরশীল হয়ে গেছে, আমাকে আরো অনেকগুলো সেক্টর আমাকে সামনে নিয়ে আসতে হবে। স্যার, আপনি ইলেকশনের আগে বলেছিলেন যে বিদেশিরা টাকা নিয়ে মানে বিলিয়ন ডলার নিয়ে ওয়েট করছে, যে নির্বাচন হয়ে গেলেই তারা অবশ্যই আমরা অনেক রেসপন্স পাচ্ছি, ইনশাআল্লাহ আমি বিশ্বাস করি যে আমরা ডিরেগুলেশনগুলো এবং অর্থনীতির উপর একটা আস্থা যদি সৃষ্টি করতে পারি, বাংলাদেশে বিনিয়োগের জন্য যে পরিবেশ সেটা যদি আস্থাটা আমরা সৃষ্টি করতে পারি থ্রু ডিরেগুলেশন, অন্যান্য বিষয় যেগুলো আছে, এটা ফিনান্সিয়াল সেক্টরে ডিসিপ্লিন আনতে হবে, ক্যাপিটাল মার্কেটে ডিসিপ্লিন আনতে হবে, ডিরেগুলেট করতে হবে। এই আস্থাগুলোর যদি আমরা সৃষ্টি করতে পারি, বিনিয়োগের সমস্যা হবে না। দেশি এবং বিদেশি বিনিয়োগ সকলের আগ্রহ আছে, তারা নির্বাচনের অপেক্ষায় ছিল, এবং এই সিদ্ধান্তগুলো আমরা যত তাড়াতাড়ি দিতে পারি এবং দেওয়ার চেষ্টা করছি, ইনশাআল্লাহ বিনিয়োগ আসবে। বিনিয়োগের আমাদের সেই বিশ্বাস আছে।